আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা খুব একটা বড় নয়, মাঝারি আকারের যেই ওয়ার হাউসটি দেখছেন, এটি মূলত ইসরায়েলের যে ইন্টেল রয়েছে বা টাওয়ার সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি রয়েছে তার দৃশ্য। দেখুন, 1974 সাল থেকে এই প্রতিষ্ঠানটি কাজ করছে। ইসরায়েলের যে কিরাত গ্যাট রয়েছে বা ফ্যাব 28 বা ফ্যাব 38 অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় $25 বিলিয়ন বিনিয়োগের গ্লোবাল যে ইন্টারনাল চিপ সাপ্লাইয়ের বড় কেন্দ্র রয়েছে সেটি এটি। দেখুন, এই কেন্দ্রটির ভেতর ইসরায়েল শুধুমাত্র বিভিন্ন ধরনের ইলেকট্রিক যন্ত্রাংশের চিপই নয়, তাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমরাস্ত্রের যে এআই চিপ রয়েছে এখানেই তৈরি হয়। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্ট থেকে শুরু করে রাডার সিস্টেম, এমনকি তাদের ড্রোন সিস্টেমের গুরুত্বপূর্ণ যে সকল চিপ সিস্টেম রয়েছে তার অন্যতম বড় যোগান দেয় এই ফ্যাক্টরিটি। নিশ্চিতভাবেই ইরানের জন্য এটি অন্যতম একটি বড় টার্গেট ছিল, কারণ যে কোনো উপায়ে যদি এটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যায় তাহলে ইসরায়েলের অস্ত্র উৎপাদন সক্ষমতা এবং বিশ্বব্যাপী তাদের যে প্রভাব রয়েছে সেখানে বড় ধরনের পরিবর্তন হবে। আর অবশেষে কিন্তু ইরান হামলার মাধ্যমে এই যে ঐতিহাসিক সাফল্য রয়েছে ইরানের দাবি অনুসারে তারা অর্জন করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুনো এজেন্সি খুবই গুরুত্ব সহকারে এই বিগ টেক কোম্পানিতে যে টার্গেট করা হয়েছে তার খবর কিন্তু প্রকাশ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের পক্ষ থেকে ভিডিও ফুটেজও পাওয়া গেছে যেখানে ইসরায়েলের কর্মীরা জরুরি ভিত্তিতে এই অঞ্চলটির উদ্ধার অভিযান করছেন। এখন এই বিষয়ে আমার আর বলার কোনো কিছু নেই, স্ক্রিনে ভিডিওতেই কিন্তু দৃশ্যমান যে এই জায়গায় কত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করা হয়েছিল এবং হামলার পর এই পুরো ফ্যাক্টরিটির অবকাঠামোগত কী ধরনের ক্ষতি হয়েছে এই বিষয়ের ব্যাখ্যা করার প্রয়োজন নেই। খুবই শক্তিশালী মিসাইল ছিল। দেখুন, ইরানের এই হামলা ইসরায়েলের অস্ত্র উৎপাদনের সক্ষমতা এবং ভবিষ্যতের টেকনোলজিক্যাল যে উন্নতির ধাপগুলো রয়েছে সেখানে বড় ভিত্তিতে আঘাত করেছে, নাড়িয়ে দিয়েছে ইসরায়েলের সকল সিস্টেম। দেখুন, বলা হচ্ছে যে গত প্রায় 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে অবকাঠামোগত, বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সকল ভবনের ক্ষয়ক্ষতির বিষয়ও যদি এক পাশে রাখা হয়, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিপ উৎপাদন ফ্যাক্টরিতে যে হামলা করা হয়েছে তার গুরুত্ব কিন্তু কম থাকবে না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বেশি থাকবে। কারণ আত্মরক্ষার ক্ষেত্রে দীর্ঘকালীন অস্ত্র উৎপাদনের জন্য অন্যতম বড় সাপ্লাই চেইন হিসাবে এর গুরুত্ব ছিল। যুক্তরাষ্ট্র যেই জায়গায় অনেক অস্ত্র উৎপাদনের জন্য এই চিপ কারখানা থেকে গুরুত্বপূর্ণ চিপের সাপ্লাই পেত, এবং এটি খুবই গোপনীয়তার একটা বিষয় ছিল যে এই ধরনের চিপ চাইলেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পৃথিবীর অন্য কোনো দেশে উৎপাদন করবে না। যেমন ধরুন, তাইওয়ানের যে ফ্যাসিলিটি রয়েছে, টিএমসির বড় ফ্যাসিলিটি, সেখানেও কিন্তু এই ধরনের চিপগুলো উৎপাদন করবে না, কারণ সামরিকভাবে গোপনীয়তার একটা বড় ধরনের গেম এই জায়গায় রয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যগুলো দেখছেন, আমার আপনার কাছে এগুলো সাধারণ দৃশ্য মনে হলেও ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এগুলো F-35 এর যে ধ্বংসাবশেষ রয়েছে তার দৃশ্য। দেখুন, আপনারা নিশ্চয়ই জানেন আজ সকালেই ইরান নতুন একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল। যে ভূপাতিত যুদ্ধ বিমান এখন নতুন আপডেটে এমনটাই দাবি করা হচ্ছে যে সেটা হলো F-35, যেটি ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে এবং তার কিছু যে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের টুকরো রয়েছে সেগুলো ইরান উদ্ধার করেছে। আর সেগুলোই কিন্তু একে একে প্রদর্শন শুরু করেছে এখন ইরানের মিডিয়া। যদিও যুক্তরাষ্ট্র ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে ইরানের পক্ষ থেকে যেই ধরনের প্রমাণপত্র সামনে আনছে, যদি এই ঘটনার সত্য হয় এবং এই ধরনের পার্টসগুলো ইরানের হাতে চলে যেয়ে থাকে এই F-35 এর, তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সব থেকে বড় ক্ষতি। দেখুন, F-35 যুদ্ধ বিমানের যে সকল যন্ত্রাংশের গুরুত্বপূর্ণ প্রমাণ নথিপত্র ইরানের হাতে রয়েছে এবং তারা প্রযুক্তিগতভাবে এর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যদি পেয়ে যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের জন্য আরও দীর্ঘকালীন বড় সংকট তৈরি করবে এবং নিশ্চিতভাবেই এই প্রযুক্তি অলরেডি চীনের কাছেও চলে যাবে। দেখুন, একদিকে ইসরায়েলের চিপ উৎপাদন কারখানায় হামলা, অপরদিকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিরুদ্ধে সফলতার বারবার কিন্তু চিত্র প্রকাশ করছে ইরান। ঠিক এমতো অবস্থায় চাপের মুখে যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনীর যিনি প্রধান রয়েছেন তাকে জোর করে অবসরে পাঠিয়েছেন।
দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যেমনটা জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ বা সেনাবাহিনীর প্রধান জেনারেল জর্জকে গত বৃহস্পতিবার তাৎক্ষণিক অবসর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন প্রতিরক্ষা সচিব পিটার হেগেটস। তার পরপরই কিন্তু তিনি পদ ছাড়েন। এখন পেন্টাগনের পক্ষ থেকে এই ব্যক্তি কেন পদ ছাড়লেন বা অবসরে গেলেন এই বিষয়ে বিস্তারিত না বললেও তারা বলেছেন তার সার্ভিসের জন্য তারা কৃতজ্ঞ। তবে বিভিন্ন সামরিক থিঙ্ক ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাঙ্ক্ষিত ইরানের বিরুদ্ধে মিশনে যে সফলতা সেটা এনে দিতে না পারায় জনাব ডোনাল্ড ট্রাম্প এই সেনা প্রধানের উপর প্রচণ্ডভাবেই ক্ষুব্ধ, যার জন্য তার পরিবর্তে নতুন সেনা প্রধান যুক্ত করে বড় কোনো সাফল্যের আশা করছেন ডোনাল্ড ট্রাম্প। তার জন্যই তার পরিবর্তন। মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের সামরিক বিশেষজ্ঞরা, এমনটাই কিন্তু বলছেন। তারা যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য যে চিন্তা করছিলেন তার কোনো কিছুই কাজে আসছে না। ইরানের মিসাইলগুলোর পরিবর্তে এখন ড্রোনগুলোও নিখুঁতভাবে হিট করছে। ঠিক এমতো অবস্থায় ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছে, তখন তার মিত্র দেশ ফ্রান্সই কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এমনটা বোঝা যাচ্ছে। কারণ ৩৯টি সাঁজোয়া যান লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ফ্রান্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও হরমুজ প্রণালী নিয়ে ফ্রান্সের পক্ষ থেকে পরিষ্কারভাবেই তার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, হরমুজ প্রণালী সামরিক অভিযানের মাধ্যমে উদ্ধার করা বা পরিচালনা করা অবাস্তব, সেটা কখনোই সম্ভব নয়। আবার যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্যের ভেতর আক্রমণ করার জন্য বিভিন্ন ইউরোপের দেশের আকাশসীমা ব্যবহার করতে চাচ্ছে, সেখান থেকেও সুখবর নেই। এইবার কিন্তু অস্ট্রিয়ার পক্ষ থেকেও তাদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে এই মধ্যপ্রাচ্যের ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে ঘাটতি রয়েছে সেটা মোকাবেলার জন্য পোল্যান্ডের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছিলেন। তবে পোল্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে এটা পোল্যান্ডের কোনো কিছু নয়, পোল্যান্ডের সার্বভৌমত্ব বা স্বার্থকেন্দ্রিক কোনো কিছু নয়। তার জন্য কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরিকৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রই যুক্তরাষ্ট্রকে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পোল্যান্ড। মানে মিত্র দেশগুলোর সহযোগিতা একদিকে পাচ্ছে না যুক্তরাষ্ট্র, দ্বিতীয়ত তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটাও ভেঙে পড়েছে। প্রযুক্তিগতভাবে সর্বশেষ অস্ত্রগুলো যদি ব্যবহার করে আর সেগুলো যদি F-35 মতো ধাক্কা খায়, তাহলে বিশ্বব্যাপী আধিপত্য ধরে রাখাই কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। এমতো অবস্থায় সামরিক বিশেষজ্ঞ এবং সামরিক বাহিনীও পর্যাপ্ত কাজে আসছে না, এমনটা মনে করছেন ডোনাল্ড ট্রাম্প। যার জন্য কিন্তু সেনাবাহিনীর প্রধানকেই তিনি পাল্টিয়ে নতুন সেনা প্রধান তিনি নিযুক্ত করছেন। এমন একটি গুরুত্বপূর্ণ স্থিতিতে আগামী 2 সপ্তাহের মধ্যে হামলা বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেখার বিষয়ে তার এই বড় ঘোষণা এবং এই কৌশলের বাস্তবায়ন তিনি এখন কিভাবে করেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।